Hello students, Rajesh from this side and I welcome all of you to this channel. তো আজকের ভিডিওতে আমরা স্প্রিং ব্লক সিস্টেমের কিছু নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব। যারা অঙ্ক করতে চাও এবং যারা স্প্রিং ব্লক সিস্টেম বোঝো না তারা আগে স্প্রিং ব্লক সিস্টেমের ভিডিওটা দেখো, থিওরি ভালো করে বোঝো, তারপরে অঙ্ক করবে। তো চলো বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। আজকের যে প্রথম অঙ্ক রয়েছে, দাঁড়াও অঙ্কটা পড়ি। প্রথম অঙ্কে কি বলেছে? এ বডি অফ মাস এম অ্যাটাচড টু এ স্প্রিং উইচ ইজ অসিলেটিং উইথ এ টাইম পিরিয়ড 4 সেকেন্ড। মানে একটা স্প্রিংয়ের সঙ্গে একটা মাস অ্যাটাচ করা রয়েছে, মাসটা অসিলেট করছে, যা টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড বলে দিয়েছে। ইফ দ্য মাস অফ দ্য বডি ইজ ইনক্রিজ বাই 4 কেজি, যদি বস্তুর মাসকে 4 কেজি বাড়িয়ে দেওয়া হয়, ইটস টাইম পিরিয়ড ইনক্রিজ বাই 2 সেকেন্ড। ডিটারমাইন দ্য ভ্যালু অফ মাস এম। আমাকে মাস এম এর মান বের করতে হবে। এইখানে কি কোথাও স্প্রিং কনস্ট্যান্ট কে নিয়ে কিছু আলোচনা করেছে? আলোচনা করেনি। তাহলে আমাকে টাইম পিরিয়ডের সঙ্গে মাসের ডাইরেক্ট সম্পর্ক বের করতে হবে। এবার ডাইরেক্ট সম্পর্ক যদি বের করতে হয় তাহলে সবথেকে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কত হয়। আমরা জানি স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হয় 2 পাই রুট আন্ডার এম বাই কে। এটা তো ভিডিওতে করানো রয়েছে। এখন কে এর মান কিছু বলে দেয়নি, মানে স্প্রিংটাকে একটাই স্প্রিং ছিল, স্প্রিংয়ের তো কোনো পরিবর্তন করা হয়নি, তাহলে কে এটা কনস্ট্যান্ট। তাহলে তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে টি ইজ প্রপোর্শনাল টু রুট আন্ডার এম। পরিষ্কার কথা। আমাকে যদি এই রুটটাকে সরাতে হয় তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এম হবে। তাহলে এইখান থেকে লিখতে পারবো টি ওয়ান স্কোয়ার বাই টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে? এম ওয়ান বাই এম টু আসছে। এখন ইনিশিয়াল মাস এম ওয়ান ইজ ইকুয়াল টু এম বলে দিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে মাস এম টুটাকে কত হয়েছে? 4 কেজি বাড়ানো হয়েছে, তাহলে এম টু ইজ ইকুয়াল টু কত হবে? এম প্লাস 4 হবে। আর টাইম পিরিয়ড টি ওয়ান ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল? টাইম পিরিয়ড টি ওয়ান ইজ ইকুয়াল টু দেওয়া ছিল 4 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে টাইম পিরিয়ড 4 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বেড়েছে, মানে টাইম পিরিয়ডের মান ইনক্রিজ বাই 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড বেড়েছে। তাহলে এখন ফাইনাল টাইম পিরিয়ড কত হয়েছে? 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড, তার স্কোয়ার। এখন এটাকে কাটাকাটি করলে 2 এর 3 আসবে, আর 2 এর 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? 2 এর 3 স্কোয়ার মানে 4 এর 9। তাহলে এইখান থেকে পরিষ্কার এম এর মান আমি সুন্দর ক্যালকুলেট করতে পারবো। দেখো না, 9m ইজ ইকুয়াল টু 4m প্লাস 16, তাহলে 5m ইজ ইকুয়াল টু হচ্ছে 16, m ইজ ইকুয়াল টু হচ্ছে 16 বাই 5 ইজ ইকুয়াল টু 3.2 কেজি। সহজ অঙ্ক, অ্যান্সার বেরিয়ে গেল। বাস, এই তো অঙ্ক। চলো এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্ক বলছি। তারপরে দেখো সেকেন্ড অঙ্কে বলেছে দ্য রেশিও অফ টাইম পিরিয়ড ফর ফিগার এ অ্যান্ড বি। দুটো ফিগার দেওয়া রয়েছে আর দুটো ফিগারে টাইম পিরিয়ড টি ওয়ান টি টু রেসপেক্টিভলি বলে দেওয়া আছে। মানে ফিগার এতে টাইম পিরিয়ড টি ওয়ান, ফিগার বিতে টাইম পিরিয়ড টি টু। ইফ অল সারফেস আর স্মুথ দেন রেশিও টি ওয়ান টি টুর মান বের করতে হবে। এবারে আমি আগের ভিডিওতে অঙ্ক করাতে গিয়ে বারবার ধরে বলে দিয়েছিলাম যে টাইম পিরিয়ড কার উপরে ডিপেন্ড করে? শুধুমাত্র মাস অফ অসিলেটিং বডি অ্যান্ড স্প্রিং কনস্ট্যান্ট কে এর উপরে ডিপেন্ড করে। তুমি স্প্রিংটাকে কীভাবে ঝুলিয়েছো? হরাইজন্টাল রেখেছো, না ভার্টিক্যাল ডাইরেকশানে ঝুলিয়েছো, না স্যাটেলাইটে নিয়ে গেছো, নাকি লিফটে রেখেছো, তার সাথে কোনো সং নেই। শুধুমাত্র মাস আর স্প্রিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। দেখো না, এই অঙ্কতে মাস এম এর মান কনস্ট্যান্ট আছে, দুটো ফিগারেই এম এর মান সেম, আবার দুটো ফিগারেই কে এর মান সেম, মানে স্প্রিং কনস্ট্যান্টের মানটা সেম। তাহলে এখানে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার এম বাই কে। এখন এম এর মান আর কে এর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে টাইম পিরিয়ড স্বাভাবিক একই আসবে না। এর টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে ফিগার বিতেও টাইম পিরিয়ড আমার টি অ্যান্সার হবে। তাহলে টি ওয়ান টি টু রেশিওটা কিন্তু 1:1 হবে।
দেখলে আগের ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো তাহলে দেখো লাইন তুলে কীরকম মানে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, অঙ্কটা সলভও করতে হলো না। যে যে থিওরিটা ভালো করে জানবে সে উইদাউট কপি অ্যান্ড পেন ইউজ করে সে 1:1 অ্যান্সারটা করতে পারবে। তো চলো থার্ড অঙ্ক দেখো, দাঁড়াও। দেখো আমাদের তৃতীয় অঙ্কটাও কিন্তু সেম, নিজে থেকেই করতে পারবে। আগে নিজে থেকে করার চেষ্টা করো, তারপরে আমার কথাটা শুনবে। পারলে তো ভালো, শোনার দরকার নেই, আর যদি না পারো তাহলে শোনো। বলেছে এ স্প্রিং ব্লক সিস্টেম শোন ইন দ্য ফিগার অসিলেট উইথ সার্টেন টাইম পিরিয়ড। বলেছে ইফ চার্জ কিউ ইজ গিভেন টু দ্য ব্লক অ্যান্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ইজ সুইচড অন, দেন ইটস টাইম পিরিয়ড অফ অসিলেশন ইজ। তোমরা দেখো যখন হরাইজন্টাল স্প্রিং মাস সিস্টেম ছিল তখন টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2π√m/k ছিল। এখানে কিন্তু এক্সটার্নাল ফোর্স লাগছিল না, তো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2π√m/k ছিল। যখন তুমি স্প্রিংটাকে ভার্টিক্যাল ডাইরেকশানে ঝুলিয়ে দিয়েছো, মানে স্প্রিংটাকে যখন নিচের দিকে ঝুলিয়ে দিয়েছো, তখন একটা এক্সটার্নাল ফোর্স এমজি কাজ করছিল। আর তুমি বলো না এমজি ফোর্সটা যে কাজ করছিল এতে করে টাইম পিরিয়ড টি এর কোনো পরিবর্তন হয়েছিল কি? যদি এক্সটার্নাল ফোর্স কাজ করে তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টাইম পিরিয়ড অফ অসিলেশন তো চেঞ্জ হবে না। টাইম পিরিয়ড অফ অসিলেশন টি ইজ ইকুয়াল টু 2π√m/kই হবে। এইখানে মাসের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। টাইম মানে স্প্রিং কনস্ট্যান্টের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড ইটা লাগানো রয়েছে আর মাসটাকে একটা চার্জ কিউ দেওয়া হয়েছে, তাহলে এক্সটার্নাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউই লাগবে। তোমরা ক্লাস 10-এ পড়েছো এফ ইজ ইকুয়াল টু কত হয়? কিউই, চিত্তরিতে পড়েছিলে। তাহলে এক্সটার্নাল ফোর্স লাগলে টাইম পিরিয়ড কেন চেঞ্জ হবে? তাহলে অপশান 1 ইনক্রিজেও কোনো পরিবর্তন আসবে না, অপশান 2 ডিক্রিজও, ইনক্রিজ তো হবেই না, অপশান 2তে ডিক্রিজ দেওয়া রয়েছে, ডিক্রিজও হবে না। বলছে মে ইনক্রিজ অর ডিক্রিজ, স্বাভাবিক ইনক্রিজও করবে না ডিক্রিজও করবে না, তো মে ইনক্রিজ অর ডিক্রিজের তো কোনো প্রশ্ন আসছে না। রিমেন সেম, অপশান 4 অ্যান্সার। বোঝা গেছে? তো দেখো এবার ফোর্থ অঙ্ক। এখানে বলেছে দেখো, বলছে এ ব্লক অফ মাস এম ইজ অ্যাটাচড টু এ মাসলেস স্প্রিং হ্যাভিং স্প্রিং কনস্ট্যান্ট কে, মানে মাস এম বলে দিয়েছে, স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু বলে দিয়েছে। দ্য আদার এন্ড অফ স্প্রিং ইজ ফিক্সড ফ্রম দ্য ওয়াল অফ এ ট্রলি। আদার এন্ড অফ স্প্রিং মানে একটা ট্রলির এন্ড পয়েন্ট থেকে স্প্রিংকে অ্যাটাচ করা হয়েছে। অ্যাজ শোন ইন ফিগার, স্প্রিং ইজ ইনিশিয়ালি আনস্ট্রেচেড, মানে স্প্রিং তো প্রথমে ন্যাচারাল লেন্থে ছিল, অ্যান্ড ট্রলি স্টার্ট মুভিং টুয়ার্ড দ্য ডাইরেকশন শোন। ডাইরেকশন যেদিক বরাবর মোশনের ডাইরেকশন দেওয়া হয়েছে সেদিক বরাবর ট্রলিকে মুভ করানো হয়েছে, যার ভেলোসিটি টাইম কার্ভটাও দেওয়া আছে এখানে, ভিটি কার্ভটাও দেওয়া আছে এখানে। তোমাকে কি বলতে হবে? দ্য এনার্জি অফ অসিলেশন অ্যাজ সিন ফ্রম দ্য ট্রলি ইজ। প্রথম কথা তোমাকে বুঝতে হবে স্প্রিংটা অসিলেট করবে কেন। দেখো প্রথম কথা, টাইম পিরিয়ড অফ অসিলেশন টি ইজ ইকুয়াল টু 2π√m/k হয়। টাইম পিরিয়ড অফ অসিলেশনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সমস্যা তো এখানে টাইম পিরিয়ড চাইনি, আমাকে টোটাল এনার্জি চেয়েছে। আগে তুমি বোঝো যে ট্রলিতে বসে থাকা লোকটা কেন দেখবে যে অসিলেট করছে। আমি যদি ট্রলিতে এখন বসি তাহলে ট্রলি তো ত্বরণ সহ গতিশীল, আর ত্বরণ সহ গতিশীল যে কোনো ফ্রেম কি নন ইনার্সিয়াল ফ্রেম হয়, আর যদি সেটা নন ইনার্সিয়াল ফ্রেম হয় তাহলে ওই ফ্রেমে একটা সিউডো ফোর্স কাজ করবে। আর ট্রলি যেদিক বরাবর যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে একটা সিউডো ফোর্স কাজ করবে। লক্ষ্য করে দেখো, আমি একে দেখাচ্ছি। ধরো আমি ট্রলি আঁকছি না, ট্রলি তো তোমার ছবিতে আঁকাই আছে। ধরো এটা হচ্ছে তোমার জাস্ট মাসটা আঁকছি, হ্যাঁ। এটা ট্রলিতে, ঠিক আছে। ট্রলি যদি এই দিক বরাবর মুভ করে তাহলে এর ওপর একটা সিউডো ফোর্স লাগবে। সিউডো ফোর্সের মানটা কত হবে? মাস অফ ব্লক ইন্টু অ্যাক্সিলারেশন অফ ট্রলি। এখন ট্রলিতে যে বসে থাকবে সে লোকটা কি দেখবে? হঠাৎ করে স্প্রিংটা ইলংগেট করতে শুরু করলো, তাই না? এবার ইলংগেট করতে শুরু করলো, এবার সেখান থেকে যদি হালকা অসিলেট এবার এখানে মিন পজিশন কত হবে? তুমি এখন দেখো না একটা এক্সটার্নাল ফিল্ডে রেখেছো, আর এক্সটার্নাল ফিল্ডে রাখলে মিন পজিশনের পরিবর্তন হবে।
যখন বাইরে থেকে কোনো ফোর্স লাগেনি তখন মিন পজিশনটা তার ন্যাচারাল লেন্থ ছিল, স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ ছিল। এখন যেহেতু বাইরে থেকে ফোর্স এমে লাগছে, তাহলে এখন ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হবে, আর ইকুইলিব্রিয়াম পজিশন তোমাকে যদি বের করতে হয় তাহলে নেট ফোর্সটা 0 করতে হবে। ধরে নাও না যে এটা এ পরিমাণ ইলংগেট হয়েছে, এটা ছিল তার ন্যাচারাল লেন্থ, তার ন্যাচারাল লেন্থ থেকে এ পরিমাণ ইলংগেট হয়েছে, তাহলে কে ইন্টু এ, কে ইন্টু এ, এই ফোর্সটা স্প্রিং এই দিক বরাবর লাগাবে, আর এই দিক বরাবর সিউডো ফোর্স কত লাগছে, এম ইন্টু এ। আর এর মানটা কত হবে, আমাকে তো ভেলোসিটি টাইম কার্ভ বলে দিয়েছে, আর যদি ভেলোসিটি টাইম কার্ভ বলে দেয় তাহলে ভেলোসিটি টাইম কার্ভের ক্ষেত্রে স্লোপটাই তো অ্যাক্সিলারেশনকে প্রকাশ করে। আর স্লোপটা পরিষ্কার দেখো না, স্লোপটা কত হবে, tan থিটা হবে, আর tan থিটা মানে কত, tan 37 ডিগ্রি, আর tan 37 ইজ ইকুয়াল টু কত হয়, 3/4 হয়, তাহলে এটা হবে 3m/4। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে, 3m/4কে। এখন আমাকে এনার্জি অফ অসিলেশন চেয়েছে, এনার্জি অফ অসিলেশন ইজ ইকুয়াল টু কত হয়, হাফ অফ কে অফ এক্স স্কোয়ার হয়। এনার্জি ই ইজ ইকুয়াল টু হবে হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। এখন এক্স এর জায়গায় অ্যাম্পলিটিউড এটা বুঝবে না, কারণ ম্যাক্সিমাম ইলংগেশন তো এ হয়েছে, তাই না। হাফ অফ কে অফ এ স্কোয়ারের জায়গায় কি বসাবো, 3m/4কে স্কোয়ার করলে কত হবে, 9 ইন্টু এম স্কোয়ার বাই 16 কে স্কোয়ার। তুমি যদি কাটাকাটি করো তাহলে কত আসবে, 9m স্কোয়ার বাই 32কে। দেখো না এটা কি অপশানে দেওয়া আছে, সুন্দর অপশানে দেওয়া আছে। কত নম্বর অপশান এটা, অপশান 1 তো হবে না, 32/m স্কোয়ার বাই 6কে। অপশান 2 9m স্কোয়ার বাই 8কে, এটাও হবে না। অপশান 3 9m স্কোয়ার বাই 32কে, অপশান 3 অ্যান্সার। দেখো না, এই তো অপশান 3 অ্যান্সার। বাস, দেখলে সহজ অঙ্ক। কিন্তু অঙ্কটা সহজ নয় কাদের জন্য, যে মেকানিক্স ভালো করে বোঝে না, যে নিউটনস ল ভালো করে বোঝে না। তো এই অঙ্কটা করতে গেলে তোমাকে নিউটনস লয়ের কনসেপ্ট লাগবে। ফিজিক্সে কঠিন অঙ্ক মানে কি হয় জানো তো, যেখানে মাল্টিপল কনসেপ্ট ইউজ হয়। আর এখানে যেহেতু মাল্টিপল কনসেপ্ট ইউজ হয়েছে, মানে সিম্পল হারমোনিক মোশনেরও কনসেপ্ট ইউজ হয়েছে, আর যেহেতু নিউটনস লয়েরও কনসেপ্ট ইউজ হয়েছে, তাই জন্য এটা একটু ভালো অঙ্কের আন্ডারে আসে। এটা WBJ এর জন্য ইম্পর্টেন্ট, এটা JEE মেনের জন্য ইম্পর্টেন্ট, নিটের জন্য ইম্পর্টেন্ট। নিটের জন্য ইম্পর্টেন্ট কখন হবে, যখন একটু মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন হবে। এখনও পর্যন্ত তো সহজ সহজ কোয়েশ্চেন আসছে, যতদিন NTA কোয়েশ্চেন করবে ততদিন হয়তো এরকম কোয়েশ্চেন, মাল্টিপল কোয়েশ্চেন এলেও তোমার ধরে রাখো না 20, মানে হোল অফ দ্য পেপার থেকে হয়তো 4-5টা অঙ্ক একটু হাই লেভেলের আসবে, না হলে সব অঙ্ক তো ফর্মুলা বেসডই আসে। চলো এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্ক বলছি। তো দেখো নেক্সট অঙ্ক বলেছে, দ্য টাইম পিরিয়ড অফ এ বডি আন্ডার SHM ইজ T1 অ্যান্ড T2 when restoring force F1 and F2 রেসপেক্টিভলি। মানে F1 ফোর্সের আন্ডারে টাইম পিরিয়ড T1 হচ্ছে, F2 ফোর্সের আন্ডারে টাইম পিরিয়ড T2 হচ্ছে। বলছে হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ SHM when both the forces act simultaneously on it। মানে এক কথায় তোমাকে এখানে ফোর্সের সঙ্গে টাইম পিরিয়ডের সম্পর্ক বের করতে হবে আর কি। তো এত বড় অঙ্কটা কিছু থাকবে না যখন তুমি ফোর্সের সঙ্গে টাইম পিরিয়ডের সম্পর্কটা বের করতে পারবে। এখন দেখো টাইম পিরিয়ড T ইজ ইকুয়াল টু কত হয়, টাইম পিরিয়ড T ইজ ইকুয়াল টু হয় 2π/ω। আবার ওমেগা ইজ ইকুয়াল টু T² ইজ ইকুয়াল টু লিখতে পারি 4π² ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, 4π²। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, K/m হয়। তাহলে এখানে লিখতে পারি K, এখানে লিখতে পারি M। এখন ফোর্স কিভাবে আসবে, এইখান থেকে দেখো ফোর্স আসবে, F ইজ ইকুয়াল টু কত হয়, আমরা জানি F ইজ ইকুয়াল টু কত হয়, kx হয়। দেখো না এইখান থেকেই k এর জায়গায় F/x বসিয়ে দেবো। T² ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4π² m, k এর জায়গায় বসবে F/x। দেখো তাহলে F ইজ ইকুয়াল টু কত এলো, 4π²
এম এক্স বাই টি স্কোয়ার। আমি এটা পেয়ে গেলাম মানে আমার অঙ্ক শেষ, অঙ্কে আর কিচ্ছু নেই। আমাকে বলেছে টাইম পিরিয়ড তখন বের করতে হবে যখন দুটো ফোর্স সাইমিলটেনিয়াসলি কাজ করছে, মানে F1 F2 একত্রে কাজ করছে। তাহলে আমি লিখতে পারি এখন F ইজ ইকুয়াল টু কত হবে, F1 প্লাস F2 হবে। এই পুরো টার্মটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে লেখো না কোনো একটা কনস্ট্যান্টকে আমি ধরো জেড দিয়ে প্রকাশ করছি, জেড বাই টি স্কোয়ার। তাহলে এফ এর জায়গায় কি বসবে, জেড বাই টি স্কোয়ার। F1 এর জায়গায় জেড বাই T1 স্কোয়ার, F2 জায়গায় কি বসবে, জেড বাই T2 স্কোয়ার। অনেকে প্রশ্ন করবে স্যার Z1 কেন বসলো না, Z2 কেন বসলো না? আরে বাবা কনস্ট্যান্ট এটা 4 পাই স্কোয়ার এম এক্স, টাইম পিরিয়ড এক্সের উপর ডিপেন্ড করে না, তোমরা ভালো করে জানো। বসাও এবারে, কিচ্ছু নেই অঙ্কটাতে। তাহলে 1 বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার T2 স্কোয়ার। তাহলে এখান থেকে অ্যান্সার পরিষ্কার, T ইজ ইকুয়াল টু কত আসছে, T1 T2 বাই T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। ওই তো অপশান নাম্বার 4, বাস সহজ। তাহলে আমার এটা হচ্ছে অপশান নাম্বার 4 অ্যান্সার। বাস চলো নোট ডাউন করো। দেখো নেক্সট অঙ্কটাও তোমরা নিজেরা করবে, আমার বলার মতো কিছু নেই, নিজেরাই পারবে অঙ্কটা করতে। আগে চেষ্টা করো, আমি করছি। এ স্প্রিং ব্লক সিস্টেম অসিলেট উইথ টাইম পিরিয়ড টি অন আর্থ সারফেস অসিলেট করছে, টাইম পিরিয়ড টি রয়েছে। ওয়েন দ্য সিস্টেম ইজ ব্রট ইন্টু এ ডিপ মাইন মানে কি তোমার জানার দরকার নেই, তুমি জানো যেখানে খুশি নিয়ে যা, তুই স্প্রিং মাস সিস্টেমকে যেখানে খুশি নিয়ে যা না কেন, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার এম বাই কে হবে। দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন বিকামস টি ড্যাশ, দেন ওয়ান ক্যান কনক্লুড দ্যাট, 4টে অপশান দেওয়া রয়েছে, আমি যেখানে খুশি স্প্রিং মাসকে নিয়ে যাই না কেন টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তনটা কিসে আসবে, মিন পজিশনের আসবে। তাহলে এখানে টি আর টি ড্যাশ সেম হবে, টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ, অপশান নাম্বার 3। বাস নিজে করতে পারবে অঙ্কটা, পেরেছো করতে আশা করি। চলো নেক্সট অঙ্ক দেখো। এবার দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে, এ হরাইজন্টাল প্ল্যাটফর্ম ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন উইথ ফ্রিকোয়েন্সি এফ। মানে কোনো একটা হরাইজন্টাল প্ল্যাটফর্ম রয়েছে, ধরো এটা হচ্ছে একটা হরাইজন্টাল প্ল্যাটফর্ম, আর এটা ধরো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। আর এই সাইডটাকে ফিক্সড করা হয়েছে, ঠিক আছে, এই সাইডটাকে ফিক্সড করা হয়েছে, আর এই সাইডটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি এফ বলে দিয়েছে, বলছে এ ব্লক অফ মাস এম ইজ প্লেসড অন দ্য প্ল্যাটফর্ম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অফ এসএচএম সো দ্যাট ব্লক ইজ নট ডিট্যাচড ফ্রম ইট। তোমাকে আগে বুঝতে হবে অঙ্কটাতে হচ্ছেটা কি। লক্ষ্য করে দেখো, এই প্ল্যাটফর্মের ওপরে একটা এম ভরের বস্তুকে রেখে দেওয়া হয়েছে, ধরো এবারে এটা এরকম করে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, যখন এটা সিম্পল হারমোনিক মোশন ধরো এটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ, বা ধরো এটা হচ্ছে তার মিন পজিশন, আর সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, আর ধরো এটা হচ্ছে তার পজিটিভ এক্সট্রিম। যদি এটা পজিটিভ এক্সট্রিম অর্থাৎ আর পজিটিভ এক্সট্রিম এর দূরত্ব মিন পজিশন থেকে কি বলি, সেটাকে আমরা অ্যাম্পলিটিউড বলি। আর এখানে আমার অ্যাম্পলিটিউডও জানতে চেয়েছে। যখন পার্টিকেল তার পজিটিভ এক্সট্রিমে রয়েছে তখন এর ওপরে যে অ্যাক্সিলারেশন লাগবে সেটা এই ডাইরেকশানে কত লাগবে, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এই লাগবে, কারণ আমরা জানি অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কী হয়, ওমেগা স্কোয়ার এ হয়। এবারে আমি যদি এই প্ল্যাটফর্মে বসে থাকি তাহলে আমার ওপরে একটা সিউডো ফোর্স লাগবে, ভালো করে বোঝো ব্যাপারটা। যদি তুমি এই প্ল্যাটফর্মে বসে থাকো আর এই প্ল্যাটফর্ম যেহেতু অ্যাক্সিলারেশন, এই প্ল্যাটফর্মের কি আছে অ্যাক্সিলারেশন রয়েছে,
আর অ্যাক্সিলারেশন আছে এরকম কোনো ফ্রেমকে আমরা নন ইনার্সিয়াল ফ্রেম বলি। আর নন ইনার্সিয়াল ফ্রেমে কী লাগে? সিউডো ফোর্স লাগে। এখন যেহেতু ফ্রেমের অ্যাক্সিলারেশন নিচের দিকে, তাহলে ফ্রেমের উপর একটা সিউডো ফোর্স লাগবে কোন দিকে? উপরের দিকে লাগবে। তার মানে আমি যদি এইখানে বসে থাকি তাহলে এর উপর একটা সিউডো ফোর্স লাগবে, যার ভ্যালু কত হবে? ওমেগা স্কোয়ার এ হবে। মানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, আর ফোর্স পেতে গেলে মাস দিয়ে আমি গুণ করব। তার মানে সিউডো ফোর্সের জন্য এর উপরে যে ফোর্স আপওয়ার্ড ডাইরেকশনে লাগছে সেটা হচ্ছে এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ হবে। এবারে ব্লকটার ভর এমজি কোন দিক কাজ করবে? নিচের দিকে কাজ করবে। আমি যদি এই ব্লকটার ফিবোনাচি ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে আমার এম ভরের ব্লক। সিউডো ফোর্সের জন্য উপরের দিকে একটা ফোর্স লাগছে যেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু এ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। নিচের দিকে লাগছে এমজি। আর ধরো এটা প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্মটা উপরের দিকে নর্মাল রিয়াকশন এন লাগাবে। আর যদি আমার এনের মানটা 0 হয়ে যায় তাহলে ব্লকটা প্ল্যাটফর্ম থেকে ডিটাচ হব এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে। আমাকে বলেছে অ্যামপ্লিটিউডের কত মানের জন্য মানে অ্যামপ্লিটিউডের মিনিমাম ভ্যালু কত হতে হবে যাতে করে এ ডিটাচ হয়ে যায়, বা অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে হবে যাতে করে এই ডিটাচ না হয়। এটা ভালো করে বুঝতে হবে। মানে যদি অ্যামপ্লিটিউডের মান অনেক বেশি হয়ে যায় তাহলে কি হবে? সিউডো ফোর্সের মানটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সিউডো ফোর্সের মানটা বেশি হয়ে গেলে আপওয়ার্ড ফোর্স বেশি হয়ে যাচ্ছে। আপওয়ার্ড ফোর্স বেশি হয়ে গেলে যখনই আপওয়ার্ড ফোর্সের মান এমজির থেকে বেশি হয়ে যাবে তখন তার ডিট্যাচিং টেন্ডেন্সি চলে আসবে। মানে কি, বস্তুটা এই প্ল্যাটফর্ম থেকে পড়ে যেতে পারে। তুমি ইমাজিন করো না, একটা স্প্রিং এরকম করে ভাইব্রেট করছে, যদি এত জলদি নামে, ধরো প্রচুর স্পিডে নামছে, যদি অ্যাক্সিলারেশনটা জি এর থেকেও যদি বেশি হয় তাহলে স্বাভাবিক আমি তো প্ল্যাটফর্ম থেকে ডিটাচ হয়ে যাব। সিম্পল জিনিস। এইখান থেকে দুটো কোয়েশ্চেন আসতে পারে। অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যাতে করে এই ব্লকটা এই প্ল্যাটফর্মের ওপরে স্থির অবস্থায় বসে থাকতে পারবে, মানে টাচ থাকবে আর কি। আরেকটা প্রশ্ন হতে পারে অ্যামপ্লিটিউডের মিনিমাম কোন মানের জন্য বস্তুটা এই প্ল্যাটফর্ম থেকে ডিটাচ হয়ে যাবে। প্রশ্ন দুটো একই, মিনিমাম কোন মানের জন্য ডিটাচ হবে আর ম্যাক্সিমাম কোন ভ্যালু পর্যন্ত ও প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাটাচ থাকবে আর কি। তো দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একই হবে। মানে মোদ্দা কথা আমাকে এখানে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্সটাকে কী করতে হবে? ইকুয়াল করতে হবে। তাহলে এখানে সিম্পল দেখো, এম ওমেগা স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কী হবে? এমজি হবে। এম কেটে যাবে। এখন তোমাকে ফ্রিকোয়েন্সি এফ বলে দেওয়া আছে, আর আমি জানি ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়? 2πf হয়। এটা থিওরিটিক্যাল ভিডিওতে অলরেডি পড়িয়ে এসেছি। তাহলে 4π স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? জি হচ্ছে। তাহলে জি এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, সরি, এ এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই 4π স্কোয়ার এফ স্কোয়ার। এবার তুমি বলো কোনটা অ্যান্সার। বাস, সহজ জিনিস। তাহলে আমার কাছে, আমার জন্য ফিজিক্স কিন্তু এইটুকুই। আমার জন্য ফিজিক্স কিন্তু এইটাই ফিজিক্স। যে সিউডো ফোর্স ভালো করে বুঝবে সে অঙ্কটা ইজিলি করবে। বাস, মেকানিক্সের কনসেপ্ট লাগলো, আবার সে নিউটন ল কনসেপ্ট লাগলো। তাহলে ফিজিক্সটা বুঝতে পারছো তো? স্টেপ বাই স্টেপ। আগের চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়া না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। চলো এতটা নোট ডাউন করে তারপরে নেক্সট অঙ্ক করাচ্ছি। দেখো, এবারে নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এখানে স্প্রিংয়ে দুটো এন্ডে দুটো মাসকে আমি রেখে দিয়েছি। একটার মাস হচ্ছে 1 কেজি, একটার মাস হচ্ছে 2 কেজি। স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তোমাকে এক্ষেত্রে টাইম পিরিয়ড অফ অসিলেশন জানতে চেয়েছে। তোমাকে এখানে কে এর মানটাও 300 নিউটন পার মিটার বলে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের অঙ্কের ডেরিভেশন তোমাকে যদি করতে হয় সেটা জটিল হবে এবং সেটা তোমাদের লাগবে না আর কি, সব থেকে বড় কথা। আর আমি যদি করাই তোমরা বুঝতেও পারবে না। আমার যদি আমি পারি তাহলে আমি এর ডেডিকেটেড থিওরি আমি আলাদা ভিডিওতে আপলোড করে দেবো। এখনের জন্য তুমি মুখস্থ রাখো যে একটা স্প্রিং তার দুটো এন্ডে যদি দুটো মাস রেখে দেওয়া হয় এবং সেটাকে যদি ভাইব্রেট করিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তার যে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে হয় টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কত হয়? 2π √m/k হয়। তো এখানে এম না লিখে মিউ লিখবো,
যেখানে মিউটা হচ্ছে রিডিউস মাস অফ সিস্টেম, যেখানে মিউ ইজ ইকুয়াল টু হয় রিডিউস মাস। আমি রিডিউস মাসের কনসেপ্ট সেন্টার অফ মাসে পড়াই, যখন সেন্টার অফ মাস এর ভিডিও আপলোড করবো তখন মিউ মানে কি, মিউয়ের কী বলবো ডেডিকেটেড থিওরি আমি মিউয়ের জন্য আপলোড করে দেবো, ঠিক আছে। আর টু পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে রিডিউস মাস মিউ ইজ ইকুয়াল টু হয় m1 ইন্টু m2 বাই m1 প্লাস m2। লক্ষ্য করে দেখো না, তোমাকে কোয়েশ্চেন m1 বলে দিয়েছে, m1 1 কেজি বলে দিয়েছে, m2 2 কেজি বলে দিয়েছে, স্প্রিং কনস্ট্যান্ট k ইজ ইকুয়াল টু বলে দিয়েছে। তোমরা নিজেরা ভ্যালু পুট করবে, দিয়ে অঙ্কটা করবে। আবার বলছি, থিওরিটা মুখস্থ রাখো। যদি টু পার্টিকেল সিস্টেম হয় এবং স্প্রিংয়ের দুটো প্রান্তে যদি দুটো মাসকে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার মিউ বাই কে হয়, যেখানে মিউটাকে রিডিউস মাস অফ সিস্টেম বলা হয় আর কেটা তো স্প্রিং কনস্ট্যান্ট। কেন এলো, কোথা থেকে এলো, তার ডেডিকেটেড থিওরি আমি তখন আলোচনা করে দেবো। চলো এতটা নোট ডাউন করো। এরপরে দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে, বলেছে এ ব্লক অফ মাস 0.02 কেজি is connected with a spring and is free to oscillate on horizontal smooth surface as shown in figure। মানে মাস বলে দিয়েছে আর ওটাকে একটা স্প্রিং দিয়ে অ্যাটাচ করা রয়েছে, আর যে সারফেসটা রয়েছে সেটা ফ্রিকশনলেস অর্থাৎ স্মুথ সারফেস। দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ 2 রেডিয়ান পার সেকেন্ড। আগে আমি ডেটাগুলো লিখে নিই। মাস এম ইজ ইকুয়াল টু কত আছে, মাস এম ইজ ইকুয়াল টু বলেছে 0.02 কেজি, 0.02 কেজি। আমাকে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু বলেছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড। এবারে বলেছে দ্য ব্লক ইজ পুলড বাই 4 সেন্টিমিটার, মানে ডিসপ্লেসমেন্ট এক্স ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্ট এক্স ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 4 সেন্টিমিটার। এখন ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন অ্যান্ড দেন পুশড টুয়ার্ড দ্য স্প্রিং উইথ এ ভেলোসিটি অফ 8 সেন্টিমিটার পার সেকেন্ড। মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ব্লকটাকে তোমার 4 সেন্টিমিটার সরিয়ে দিয়েছে, তারপরে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে 8 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি দেওয়া রয়েছে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটারে তার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার পার সেকেন্ড তোমাকে এখানে বলে দিয়েছে। এবারে কি বের করতে হবে, দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য অসিলেশন ইজ, অর্থাৎ এ এর মান তোমাকে বের করতে হবে। এটা তো খুবই সহজ অঙ্ক, এটা তো সিম্পল হারমোনিক মোশনের নর্মাল অঙ্ক। এখান থেকে তোমাকে এ এর মান বের করতে হবে, এ ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লক্ষ্য করে দেখো না, আমাকে এখানে ভি এর ভ্যালু গিভেন, ওমেগার ভ্যালু গিভেন, এর মানটা আমাকে বের করতে হবে। দেখো এক্স এর মানও গিভেন। তাহলে ভি এর মান কি এখান থেকে তুমি এর মান নিজে বের করতে পারবে না? আমাকে ভি দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে এই তো নিজে ক্যালকুলেশন করে বের করবে। অঙ্কটা আমি কেন করব, নিজে করবে। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট দেখো, যথেষ্ট ভালো অঙ্ক এটা, আর অঙ্কটা পড়ো। বলছে অল দ্য সারফেস আর স্মুথ অ্যান্ড স্প্রিং আর আইডিয়াল। সারফেস স্মুথ বলে দিয়েছে, ফ্রিকশন 0, আর স্প্রিং আর আইডিয়াল। ইফ দ্য ব্লক অফ মাস এম ইজ গিভেন দ্য ভেলোসিটি ভি নট টু দ্য রাইট ডাইরেকশন, মানে ব্লকটাকে v0 বেগে ডান দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ডান দিকে দেখ ভেলোসিটি দেওয়া আছে। দেন দ্য টাইম পিরিয়ড অফ দ্য ব্লক শোন ইন দ্য ফিগার ইজ। তাহলে তুমি লক্ষ্য করে দেখো না, যেহেতু ফ্রিকশন নেই এখানে, ফ্রিকশন যদি না থাকে তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, আর এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে তো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে, তাই না? কারণ এইখানে স্প্রিং রয়েছে, স্প্রিং তো রেস্টোরিং ফোর্স প্রোভাইড করবে, ওইখানেও স্প্রিং রয়েছে, এখানেও স্প্রিং রেস্টোরিং ফোর্স প্রোভাইড করবে। আর এনার্জি যেহেতু ফ্রিকশন নেই, মানে এনার্জি খরচ হচ্ছে না, এনার্জি সিস্টেমের কনস্ট্যান্ট থাকবে, তাহলে বাধ্য সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। আর সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করলে তো টাইম পিরিয়ড টিটা চেয়েছে। আমি এইখানে একটা তোমাদেরকে ছোট্ট হিন্টস দিই, আমি খুশি হব যদি তোমরা আগে অঙ্কটা নিজে থেকে চেষ্টা করো। আগে 5টা মিনিট ভাবো,
ভাবলে পরেই কিন্তু শিখবে। তারপর তো আমি অঙ্কটা করাচ্ছি, তারপরে ভিডিওটা দেখবে কী আছে। আগে পজ করে দেখে, মানে আগে পজ করে নিজে চেষ্টা করো। আমি অঙ্কটা করছি, দেখো করছি মানে আমি একটু হিন্টস দিচ্ছি। দেখো প্রথমে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ওই যে স্প্রিং এর মাঝে, দুটো স্প্রিংয়ের মাঝের ডিস্টেন্সটা সে কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে যাবে, স্বাভাবিক। স্প্রিংয়ের মাঝের ডিস্টেন্সটা তো সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। কেন? কারণ সেখানে তো ফিকশন নেই, আর সেখানে তো কোনো ত্বরণও নেই। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি যায়, তাহলে ওই 12 পরিমাণ ডিস্টেন্স যেতে ব্লকটার যে পরিমাণ সময় লাগবে সেটা কত হবে? 2L/V0, 2L/V0। এখন দেখো 2L/V0 অপশান 2-এ রয়েছে, তাহলে অপশান 2-এরটা অ্যান্সার হতে পারে। আমি একটা কনফার্মেশন পেলাম, আরও কনফার্মেশন পেতে হবে। 2L/V0 যেখানে আছে সেটা অ্যান্সার হতে পারে, আই এম নট শিওর। অপশান 1-এ 12L/V0 এটাও হতে পারে, তুমি কি করে বুঝছো এটা হবে না? অপশান 3-তে 4L/V0 দেওয়া আছে, এটাও হতে পারে, তুমি কি করে বুঝছো হবে না? তাহলে অঙ্কটা আমি একটু করি, এইখান থেকে একটা জাস্ট পসিবিলিটি বেরোলো, হতে পারে। দেখা যাক, নেক্সট আমি একটু অঙ্কটা পুরোটা করে দেখি। আমি শুধুমাত্র একটা স্প্রিং আঁকছি, হ্যাঁ। এই কেস ছিল, ব্লকটা যখন এই স্প্রিংটাকে V0 বেগে ঠেলবে, এটা তো তার ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, বা এটা তার মিন পজিশন ছিল। পার্টিকেল V0 স্পিডে স্প্রিংয়ের এগেনস্টে যাচ্ছে, মানে স্প্রিংটাকে সে সংকুচিত করছে, দিয়ে এক্সট্রিম পজিশনে যাবে, সেখানে ভেলোসিটি V = কী হবে? 0 হবে। এরপর রেস্টোরিং ফোর্সের জন্য ব্লকটা আবার এই দিকে আসবে, এবং এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে তার বেগ কত হবে? এই দিক বরাবর তার বেগটা V0 হবে। কেন V0 হবে? কারণ স্প্রিং তো কনজারভেটিভ সিস্টেম, তাই না? এনার্জি = কনজার্ভ থাকবে। যে বেগে সংকুচিত করেছিল সেই বেগ সেম বেগে মেইন পজিশনে আবার সেম বেগেই ফেরত আসবে, তাই না? তার মানে তার মানে এখানে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। তো এটা ছিল তার মেইন পজিশন, পার্টিকেল এইখান থেকে এক্সট্রিম পজিশনে গেল, এইখান থেকে V0 স্পিডে মিন পজিশন থেকে V0 স্পিডে পার্টিকেল এক্সট্রিম পজিশনে গেল, দিয়ে এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশনে আবার V0 স্পিডেই কিন্তু ফেরত এলো। তার মানে কি, এই স্প্রিংটা তার একটা অসিলেশনের অর্ধেকটা কমপ্লিট করলো, বাকি তো এই দিকটা কমপ্লিট করবে না। মানে স্প্রিং তো আর প্রসারিত হবে না। কেন প্রসারিত হবে না? ব্লকটা তো স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ নেই, জাস্ট ধাক্কা মারছে। ধাক্কা মেরে যখন সে ফেরত আসবে না, যখন সে ন্যাচারাল লেন্থে আবার চলে আসবে, তখন তো ব্লকটা স্প্রিং থেকে ডিট্যাচ হয়ে যাবে, তাই না? তখন তো তাহলে তো স্প্রিংয়ের তো এখানে ইলংগেশন হচ্ছে না। তার মানে এই স্প্রিংটা, মানে একটা স্প্রিং যে অসিলেট করছে, সেটা তো তার অসিলেশনের অর্ধেকটা করছে, বাকি অর্ধেকটা তো করছে না। মানে মিন পজিশন থেকে ডান দিকে সে গেছে, মিন পজিশন থেকে তো বাঁ দিকে সে আসবে না, অর্থাৎ শুধুমাত্র কম্প্রেশনটা হয়েছে, তোমার ইলংগেশন তো এখানে হচ্ছে না। তাহলে এই পুরো কাজটা করতে যে সময় লাগবে সেটা কত হবে? T/2 লাগবে সময়, মানে টাইম পিরিয়ড। যেহেতু অর্ধেকটা অসিলেশন, তাই T/2। যদি ফুল অসিলেশন হতো তাহলে কত হতো? T হতো। তাহলে এখন আবার টাইম পিরিয়ড T = কি জানি? 2 × π। এক সেকেন্ড দাঁড়াও, আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু এর স্প্রিং কনস্ট্যান্ট কত আছে? 4K আছে, আর মাস অফ দ্য ব্লক কত আছে? m আছে। আর টাইম পিরিয়ড T = কত হয়? 2π √m/k হয়। m এর জায়গায় m বসবে, আর k এর জায়গায় 4K বসবে। আর /2টা ছিল, তাই জন্য এক্সট্রা /2টা দিলাম। তাহলে এটা কত আসছে? π/2 × √m/k। একটা স্প্রিংয়ের জন্য টাইম পিরিয়ডটা বের করলাম। আরেকটা স্প্রিং রয়েছে, তারও তো হাফ টাইম পিরিয়ড, তার ক্ষেত্রেও তো ঠিক সেম ব্যাপারই হবে। সেটা আমি আর আলোচনা করে বললাম না, সেটা তোমরা নিজেরা ভাবো, নিজেরা ফিল করার চেষ্টা করো, তারপরে দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে। এটা আশা করছি বুঝে গেছো। ওই দিকটা তোমরা নিজেরা ভাববে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, ঠিক আছে? তাহলে ওই স্প্রিংটাও তো তার হাফ অসিলেশন কমপ্লিট করবে, মানে ওই স্প্রিংটার ক্ষেত্রেও তো টাইম T/2 লাগবে, তাই না? তাহলে তার ক্ষেত্রে
টাইম T2/2 ইজ ইকুয়াল টু কত হবে, এখানেও হবে 2π/2। মাস তো এমই আছে, কিন্তু এই ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট 4k না হয়ে কত হচ্ছে, কে হচ্ছে, তাহলে এটা হচ্ছে π/√m/k। তাহলে একটা ফুল অসিলেশন কমপ্লিট কখন করবে, ধরো পার্টিকেল এইখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এইটাকে সংকুচিত করলো, দিয়ে আবার মেইন পজিশনে এলো, সেটা যেতে টাইম পিরিয়ড কত লাগলো, এটা লাগলো, দিয়ে এইখান থেকে আবার 12 ডিস্টেন্স গেল, 12 ডিস্টেন্স যে পরে ওই স্প্রিংটাকে সংকুচিত করবে, দিয়ে প্রসারিত করবে, দিয়ে আবার এইখানে আসবে, মানে সে এইখান থেকে 12 আর এইখান থেকে 12 মোট 4l ডিস্টেন্স যাবে, তাই না। এইখান থেকে 12 গেল, দিয়ে এইখান থেকে ব্যাক করার সময় আবার 12 আসবে, তাহলে প্রথমে এই টাইমটা লাগলো, এটা হচ্ছে ফার্স্ট টাইম লাগবে, তারপরে এইখান থেকে 12/v0 সময় লাগবে, এটা হচ্ছে সেকেন্ড টাইম, থার্ড টাইমে আবার সেকেন্ড স্প্রিংটাকে সংকুচিত করবে, এটা হচ্ছে থার্ড টাইম, তাহলে আবার ফোর্থ টাইমে কি লাগবে, আবার 12/v0 লাগবে, আবার 12/v0 লাগবে, এটা হচ্ছে তোমার ফোর্থ টাইম। তাহলে টোটাল যে টাইমটা লাগছে সেটা 12/v0 প্লাস 12/v0 ইজ ইকুয়াল টু কত হবে, 4l/v0 হবে। আর 4l/v0 কোথায় আছে, অপশান 3-তে রয়েছে। তারপর তুমি এটাকে আবার যোগ করো না, দেখো পুরো অ্যান্সারটা পেয়ে যাবে। π/√m/k, π√m/k তো কমন যাবে, তাহলে এই দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে 3π/2 ইন্টু √m/k। আর এটাকে যদি যোগ করো তাহলে কত দাঁড়াচ্ছে, 4l/v0। আর এটা আমার কোন অপশানে দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে অপশান নাম্বার 3-তে, তাহলে আমার অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বাস, সহজ জিনিস, এই তো। অঙ্কটা দেখতে কিন্তু বড়, ভালো অঙ্ক। চলো নোট ডাউন করো, দিয়ে নেক্সট অঙ্ক করাচ্ছি। দেখো নেক্সট যে অঙ্কটা, এটাও দেখো খুব ভালো অঙ্ক। বলেছে 2 blocks of masses m1 and m2 are connected with a spring of spring constant k as shown। মানে স্বাভাবিক, দেখো একটা স্প্রিং রয়েছে, m1 m2 দুটো মাস রয়েছে, যেটাকে স্প্রিং দিয়ে ঝুলানো রয়েছে, যার স্প্রিং কনস্ট্যান্টটা কে বলে দিয়েছে। নাও দ্য ব্লক অফ মাস m1 ইজ রিমুভড জেন্টলি। মানে আমি যদি এই m1 মাসটাকে রিমুভ করে দিই, হঠাৎ করে যদি m1 মাসটাকে সরিয়ে দিই, তা স্বাভাবিক তো দলতে শুরু করবে। তোমরা নিজেরা ভেবে দেখো না, যদি প্রথমে সাম্যাবস্থায় রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, যদি m1 মাসটাকে হঠাৎ করে রিমুভ করিয়ে দিই, তাহলে স্বাভাবিক দলতে শুরু করবে, এটা তো নর্মাল ব্যাপার। বলছে ফাইন্ড টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য রেজাল্টিং মোশন। তাহলে তোমাকে টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাম্পলিটিউড বের করতে হবে, মানে ওই দোলনের দোলনকালটা বের করতে হবে, আর এই দোলনের তোমার অ্যাম্পলিটিউড অর্থাৎ বিস্তারটা বের করতে হবে। কি করে বের করবে, ধরে নাও এই স্প্রিংয়ে যখন কোনো মাস চাপানো ছিল না, তখন এটা ছিল স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ, এটা হয়ে গেছে, এটা ছিল স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ। এখন m1 m2 মাস চাপানোর ফলে যে ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা হচ্ছে 1 নাম্বার ইকুইলিব্রিয়াম পজিশন, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন। বা ধরো এটা ইনিশিয়াল, এটাকে আই ফর ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পজিশন। স্বাভাবিক তুমি যদি হঠাৎ করে m1 আর এই 1 নাম্বার ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য, এই 1 নাম্বার ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য যে ইলংগেশনটা আসবে, সেটা আসবে k ইন্টু x1 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এইখান থেকে x1 ইজ ইকুয়াল টু যেটা পাবে, সেটা হচ্ছে m1 প্লাস m2 ইন্টু g/k। এবারে তুমি যখন হঠাৎ করে m1 মাসটা সরিয়ে দিচ্ছ, তখন ইকুইলিব্রিয়াম পজিশনটা কি হবে, শিফট হবে, তাই না। ইকুইলিব্রিয়াম পজিশনটা ধরো শিফট হয়ে এইখানে চলে এলো, এটা হচ্ছে ফাইনাল কেসে ইকুইলিব্রিয়াম পজিশন, ধরে নাও এটা হচ্ছে ফাইনাল কেসে ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে বা ফাইনাল কেসে যে ইকুইলিব্রিয়াম পজিশন x2 আসবে, সেটা kx2 ইজ ইকুয়াল টু কত আসবে, m2 ইন্টু জি আসবে। তাহলে x2 ইজ ইকুয়াল টু, বা এটাকে x1 না করে এটাকে x ইনিশিয়াল করছি, এটাকে x1 না করে এটাকে x ইনিশিয়াল করছি, এটাকে 2 না করে এটাকে ফাইনাল করছি, এটাকে 2 না করে ফাইনাল করলাম, ইজ ইকুয়াল টু কত আসছে, m2g/k আসছে।
তাহলে প্রাথমিক সাম্যাবস্থান ছিল এইটা, অন্তিম সাম্যাবস্থান হচ্ছে এটা, মানে এটা ছিল প্রাথমিক সাম্যাবস্থান, এটা হচ্ছে অন্তিম সাম্যাবস্থান। এবার তুমি লক্ষ্য করে দেখো এই যে ইকুইলিব্রিয়াম পজিশন, এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নিচের দিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোনটা হচ্ছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার x ফাইনাল, বা সরি এটা হচ্ছে আমার x ইনিশিয়াল, সরি এটা হচ্ছে আমার x ইনিশিয়াল, এটা হচ্ছে আমার x ফাইনাল। তাহলে এই যে এটাই তো অ্যামপ্লিটিউড, মিন পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকেই তো অ্যামপ্লিটিউড বলা হয়। এটাকে যদি আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এক্স ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এক্স ফাইনাল প্লাস অ্যামপ্লিটিউড। তাহলে আমি বলতে পারি এক্স ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এক্স ফাইনাল প্লাস অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু কত আসবে? এক্স ইনিশিয়াল মাইনাস এক্স ফাইনাল। এবার তুমি যদি মানগুলো যদি বসাও, এটাকে থেকে এটা থেকে যদি এটাকে বিয়োগ দাও তাহলে m2g/k কেটে যাবে, দিয়ে অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু আসবে m1 ইন্টু g/k। এটাই অ্যান্সার অ্যামপ্লিটিউড। আর তোমাকে যদি টাইম পিরিয়ড বের করতে হয় তাহলে টাইম পিরিয়ড টি এর ফর্মুলা কি? টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√m অফ অসিলেটিং বডি। অসিলেশন কার হচ্ছে? এক নাম্বারকে তো সরিয়ে দিয়েছি, অসিলেট কে করছে? 2 করছে, তাহলে m2। আর কেটা হচ্ছে, আর কে এর জায়গায় বসাবো স্প্রিং কনস্ট্যান্ট, আর স্প্রিং কনস্ট্যান্ট কত আছে? কে আছে, তাহলে কে। এই তো দেখো না কত সহজে টাইম পিরিয়ডে বেরিয়ে গেল। দেখলে অঙ্কটা পড়ে পড়ে ভয় পাওয়ার মতো, কিন্তু অঙ্কটাতে যদি একটু কনসেপচুয়ালি আস্তে আস্তে এগিয়ে যাও তাহলে অঙ্কটাতে কিছু নেই। চলো এতটা নোট ডাউন করো, দিয়ে নেক্সট বলছি। দেখো এই অঙ্কতে এম মাসের একটা ব্লককে এই স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া আছে, ঠিক আছে? এম মাসের ব্লককে এই স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া আছে। এই ফ্লোরটা এখানে ফ্রিকশনলেস, এই পজিশনটা হচ্ছে স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ। আর আমরা খুব ভালো করে জানি যে স্প্রিং ব্লক সিস্টেমকে যখন হরাইজন্টালি রাখা হবে তখন তার ন্যাচারাল লেন্থটা ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন হবে। এখন মিন পজিশন থেকে স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করা হয়েছে, মিন পজিশন থেকে স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করা হয়েছে, মানে কম্প্রেশন 10 সেন্টিমিটার। তাহলে স্বাভাবিক সে তো 10 সেন্ট, এরপর যদি এইখান থেকে ছেড়ে দিই তাহলে ব্লকটা কি করা উচিত? ব্লকের করা উচিত এটাকে মিন পজিশন ধরে 10 সেন্টিমিটার এই দিকে, আবার 10 সেন্টিমিটার ওই দিকে, মানে পার্টিকেলটা অর্থাৎ ব্লকটা এখানে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে, যার অ্যামপ্লিটিউড এ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার হবে। কিন্তু তার পথে তার মানে ন্যাচারাল লেন্থ থেকে 5 সেন্টিমিটার দূরে তার পথে একটা রিজিড ইলাস্টিক ওয়াল রেখে দেওয়া হয়েছে। রিজিড ইলাস্টিক ওয়াল কথাটার মানে কি? ব্লকটা যখন এই ওয়ালকে ধাক্কা মারবে তখন যে বেগে ধাক্কা মেরেছিল সে বেগেই কিন্তু ফেরত পাবে। তার মানে কি বস্তুটা এখানে তার সিম্পল হারমোনিক মোশনকে পুরো মানে তার পুরো অসিলেশনকে কমপ্লিট করতে পারবে কি? অ্যান্সারটা হচ্ছে পারবে না। কারণ 10 সেন্টিমিটার এই দিকে তো 10 সেন্টিমিটার ওই দিকেও হওয়া উচিত। লক্ষ্য করে দেখো না, ধরো এটা হচ্ছে তার মিন পজিশন, এটা হচ্ছে তার নেগেটিভ এক্সট্রিম, আর এটা হচ্ছে তার পজিটিভ এক্সট্রিম। মানে পার্টিকেলটাকে এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে পার্টিকেলটা এরকম করে অসিলেট করা উচিত ছিল, কিন্তু এই জায়গাতে বাধা আছে একটা, a/2তে একটা বাধা আছে। মানে যে বেগে a/2তে ধাক্কা মারছিল সেই বেগেই কিন্তু a/2 থেকে সেম বেগেই ফেরত আসছে। তার মানে কি পার্টিকেলকে এই এতটা পাথ ট্রাভেল করতে হচ্ছে না। এখন তোমাকে প্রশ্নে বলেছে যে টাইম পিরিয়ড, নতুন টাইম পিরিয়ড t' ইজ ইকুয়াল টু কত হবে? যদি ওয়াল না থাকা অবস্থায় টাইম পিরিয়ড t ছিল তাহলে ওয়াল থাকা অবস্থায় টাইম পিরিয়ড t' ইজ ইকুয়াল টু কত হবে সেটা তোমাকে t এর আকারে বের করতে হবে। লক্ষ্য করে দেখো, যদি এই দেওয়ালটা না থাকতো তাহলে বস্তুটা এইখান থেকে এতটা যেত, এই ক্ষেত্রেও যে বেগে যাচ্ছিল সেম বেগেই ফেরত আসবে। কিন্তু যেহেতু আমি ইলাস্টিক রিজিড ওয়াল রেখে দিয়েছি তাহলে এইখান থেকেই বি বেগেই ফেরত আসবে। তার মানে কি এতটা পাথ তাকে ট্রাভেল করতে হলো না। তাহলে এতটা পাথ ট্রাভেল করতে কত সময় লাগবে এটা যদি বের করে দিই, যদি এই এতটা পাথ ট্রাভেল করতে কত সময় লাগবে এটা যদি বের করে দিই,
আর সেই মানটাকে যদি অরিজিনাল টাইম পিরিয়ড থেকে মাইনাস করে দিই তাহলেই তো নতুন টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এটা যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে তার আপনি বুঝলেন কি করে? দেখো না, এখানে প্রথম কথা ফ্রিকশনলেস ছিল, তো এখানে তো এনার্জি তো কনজার্ভ থাকবে, তাই না? এনার্জি কনজার্ভ থাকবে ইন দ্য সেন্স ফ্রিকশন নেই, তাহলে ফ্রিকশন না থাকার জন্য বেগের মান তো স্পিডের মানটা তো কমে যাবে না, কাইনেটিক এনার্জি তো অন্য কোনো এনার্জি তো ছড়িয়ে যাবে না, তাই। আর যেহেতু স্প্রিং অ্যাটাচ রয়েছে তাহলে তো স্বাভাবিক তোমার তো সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করবে। এখন তুমি যদি এই টাইমটা বের করে নাও তাহলেই গল্প শেষ। এবারে তোমরা ভিডিওটা পজ করে টাইমটা কি করে ক্যালকুলেট করবে আগে নিজেরা চেষ্টা করো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে। দেখো, এবারে আমি আমার মতো করে অঙ্কটা করাচ্ছি। যখন পার্টিকেল এইখানে ছিল তখন এইখানে ফেজ ইজ ইকুয়াল টু কত ছিল? যখন পার্টিকেল এই দিক বরাবর যাচ্ছিল তখন পার্টিকেল তার অসিলেশনের ফার্স্ট 1/4 পার্ট কমপ্লিট করছিল। এক্ষেত্রে θ1 ইজ ইকুয়াল টু a/2, তো কারণ এইখানে অ্যাম্প্লিটিউড 10 আছে, এইখানে 5 পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ এটা a/2 হচ্ছে। তো θ1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? a/2 মানে a মনে মনে কাটবো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, আর থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে থিটা ইজ ইকুয়াল টু হবে আমার π/6। এইখানে যখন পার্টিকেল তার অসিলেশনের ফার্স্ট 1/4 পার্ট কমপ্লিট করবে তখন ফেজ থিটা হবে, যখন সেকেন্ড 1/4 পার্ট কমপ্লিট করবে তখন ফেজ π - থিটা হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ফেজ θ2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? π - π/6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 5π/6। তাহলে এইখান থেকে এইখানে আসতে যে ফেজ ডিফারেন্সটা তৈরি হবে, মানে এই পজিশন আর এই পজিশন এদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হবে, আমি 5π/6 অ্যাকচুয়ালি বেকারই করলাম, যে ফেজ ডিফারেন্স ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু হবে, সেই ডেল্টা থিটার ভ্যালু কত হবে? π - π/6 -π/6 কত হচ্ছে দেখো তো। আমি যদি বিয়োগ করি তাহলে সিম্পল দেখো না, পাই ফেজ ডিফারেন্স হচ্ছে, পাই হচ্ছে কি না? পাই তো হচ্ছে না, আমি ভুল করছি। ফেজ ডিফারেন্স হচ্ছে, বিয়োগ করতে ছেড়ে দাও, 5π/6 - π/6 ইজ ইকুয়াল টু হচ্ছে 4π/6। যদি আমি ফেজ ডিফারেন্স পাই তাহলে টাইমের যে ডিফারেন্সটা হবে বা এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগবে সেটা কি করে বের করব? পাইয়ের জায়গায় কি বসাবো? t/2 বসাবো। তাহলে যে এক্সট্রা মানে এইখান থেকে এইখানে আসতে যে সময়টা লাগবে সেটা t ইজ ইকুয়াল টু কত হবে? 4/6, আর পাই দেখছি মানে সেখানে আমি t/2 বসাবো। পরিষ্কার দেখতে পাচ্ছি এই মানটা কত দাঁড়াচ্ছে? এই মানটা দাঁড়াচ্ছে তোমার, কেটে যাচ্ছে, t/3 দাঁড়াচ্ছে। তাহলে নতুন যে টাইম পিরিয়ড টি ড্যাশ দাঁড়াবে, নতুন যে টাইম পিরিয়ড টি ড্যাশ হবে সেটা কত হবে? t - t/3 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2t/3। বাস অ্যান্সার। দেখো না কত সহজ অ্যান্সার, কত সহজ কোয়েশ্চেনটা আর কি। আবার এইগুলো তো অলরেডি তোমাদের শেখানো আছে, এটুকু যদি করতে পারো তাহলে তো অঙ্ক হয়েই গেল। দেখে অঙ্কটা কত জটিল মনে হলো, অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি জটিল নয়। তোমাদেরকে যেহেতু অঙ্কটা বোঝালাম এখানে, তাই জন্য অঙ্কটা মানে অঙ্কটা অনেকক্ষণ ধরে হয়ে গেল আর কি। নাহলে আমার ক্যালকুলেশন তো এইটুকু হলেই তো আমার অঙ্ক শেষ। চলো এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট বলছি। দেখো নেক্সট যে অঙ্কটা আছে এটাও ভালো অঙ্ক, এখানে কলিজনের কনসেপ্ট লাগবে। কি বলেছে? এ ব্লক অফ মাস m ইজ অ্যাটাচ টু এ স্প্রিং অ্যান্ড ইন দ্য স্টেট অফ রেস্ট। এখানে দেখো না, এম ভরের একটা ব্লককে স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করে আছে এবং এটা রেস্টে আছে। বলছে অ্যানাদার আইডেন্টিক্যাল ব্লক ট্রাভেলিং হরাইজন্টালি উইথ এ স্পিড ভি। এরকম একটা আরেকটা আইডেন্টিক্যাল ব্লক ভি বেগে এইদিকে গতিশীল আর কি। স্ট্রাইকস পারফেক্টলি ইনইলাস্টিক্যালি, মানে এই ব্লকটা এই ব্লককে সঙ্গে কলিজন করেছে, আর কলিজনের নেচারটা কি? পারফেক্টলি ইনইলাস্টিক। পারফেক্টলি ইনইলাস্টিক মানে ধাক্কা খাওয়ার পর দুটো বস্তু কিন্তু একটা বস্তুতে পরিণত হবে। বলছে অ্যান্ড স্টিক টু দ্য ব্লক আফটার কলিজন। স্বাভাবিক বললাম, পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন মানে দুটো চিটে একটা সিঙ্গেল বস্তু তৈরি করবে। বলছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাম্প্লিটিউড অফ রেজাল্টিং মোশন। আমাকে টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাম্প্লিটিউড বের করতে হবে। তোমরা ভালো করে দেখো,
যদি কলিজনের কনসেপ্ট যদি ভালো করে তোমাদের মনে থেকে থাকে, তাহলে সেখানে আমরা দেখেছি যে দুটো আইডেন্টিক্যাল মাস এর দুটো বস্তু, যদি দুটো বস্তুর মধ্যে যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন হয়, তাহলে ধাক্কা খাওয়ার পরে তাদের বেগ কত হবে? v/2 হবে। এটা যাদের মনে আছে তাদের ভালো, আর যাদের মনে নেই তাদেরকে মোমেন্টামের কনজারভেশন করে তোমাদেরকে দেখতে হবে। তাহলে তুমি যদি মোমেন্টামের কনজারভেশন লাগাও, তাহলে দেখো না, ধাক্কা খাওয়ার আগে ভরবেগ ইজ ইকুয়াল টু কত ছিল। এরপরে এটাও বুঝতে হবে যে মোমেন্টামের কনজারভেশন কেন করব, এটা অলরেডি কলিজনে পড়ানো আছে। তাও আমি তোমাদেরকে একটু বলে দিই, বাইরে থেকে কি কোনো ফোর্স লেগেছে সিস্টেমে? যেহেতু বাইরে থেকে কোনো ফোর্স লাগেনি, তাহলে এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু 0। তার মানে মোমেন্টাম অফ সিস্টেম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। দেখো না, ধাক্কা মারার আগে সিস্টেমের মোমেন্টাম কত ছিল? mv ছিল। ধাক্কা খাওয়ার পরে সিস্টেমের মাস কত হয়ে গেল? 2m হয়ে গেল। আর বেগ যদি ভি ড্যাশ হয়, তাহলে ভি ড্যাশ লিখলাম। এটা তো ধাক্কা খাওয়ার আগে ভরবেগ, এটা তো ধাক্কা খাওয়ার পরে ভরবেগ। তাহলে এইখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? v/2 হবে। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন লক্ষ্য করে দেখো, এটা তো হচ্ছে মিন পজিশন, আর মিন পজিশনে কম্বাইন্ড সিস্টেমের বেগ কত হচ্ছে? v/2 হচ্ছে। এরপর কম্বাইন্ড সিস্টেমের মাস কত হচ্ছে? 2m হচ্ছে। এখন এটা তো মিন পজিশন, তার মানে মিন পজিশনে কম্বাইন্ড সিস্টেমের ভেলোসিটি কত হচ্ছে? v/2 হচ্ছে। আর মিন পজিশনে কি হয়? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হয়। আর ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু কত হয়? vmax ইজ ইকুয়াল টু কত হয়? ওমেগা ইন্টু এ হয়। আর ওমেগা এর মানটা কত হচ্ছে? v/2 হচ্ছে। তাহলে এইখান থেকে তুমি সুন্দর অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু বের করতে পারবে। ধরো এটা একটা ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটাকে এখন আপাতত এরকমই রাখছি। আমাকে টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন বলেছে, টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত হবে? 2π√m/k। এখন এম এর জায়গায় কত বসবে? এম মানে কি? মাস অফ অসিলেটিং বডি। এখানে কোন মাসটা অসিলেট করছে? দুটো বস্তু ধাক্কা খাওয়ার পরে জড়ো হয়ে একটা বস্তুতে পরিণত হয়েছে, এবং সেই কম্বাইন্ড সিস্টেমের মাসটা কত? 2m। তাহলে এখানে এম এর জায়গায় 2m বসবে, তাই জন্য আমি এখানে 2m লিখব। এখানে এম এর জায়গায় আমার কত বসবে? 2m। আর স্প্রিং কনস্ট্যান্ট তো কেই আছে। তাহলে এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড টি। এবার আমাকে অ্যামপ্লিটিউড বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখো, এখানে ওমেগাটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে এটা পাবো। আমার আরেকটা ইকুয়েশন এখান থেকে কি হতে পারে? তুমি এখান থেকে কনজারভেশন অফ এনার্জি লাগাতে পারো। ধাক্কা খাওয়ার পরে ধাক্কা খাওয়ার আগে কিন্তু নয়, কারণ পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন। আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন কাকে বলে? সেখানে পড়ে এসেছো। পারফেক্টলি ইলাস্টিক কলিজন কাকে বলে? ধাক্কা খাওয়ার আগে এবং পরে যদি সিস্টেমের কাইনেটিক এনার্জির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে ইলাস্টিক কলিজন বলে। আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন মানে ধাক্কা খাওয়ার আগে কাইনেটিক এনার্জি সিস্টেমের যা ছিল, ধাক্কা খাওয়ার পরে সিস্টেমের কাইনেটিক এনার্জি কিন্তু কমে যাবে। এখানে কাইনেটিক এনার্জির কিন্তু লস হবে, সেটাকেই তো ইনইলাস্টিক কলিজন বলেছিলাম। আর যেহেতু এখানে ইনইলাস্টিক কলিজন, তার মানে ধাক্কা খাওয়ার পরে সিস্টেমের এনার্জি কী হয়ে যাবে? কমে যাবে, সিস্টেমের কাইনেটিক এনার্জি কমে যাবে। এবার ধাক্কা খাওয়ার পরের কেসটা হচ্ছে, এখানে যেহেতু কোনো ডিসিপেটিভ ফোর্স নেই, কোনো ফ্রিকশন নেই, তার মানে এখানে তুমি এনার্জি কনজার্ভ করতে পারো। তাহলে এনার্জি কনজার্ভ কখন করব? এনার্জি কনজার্ভ ধাক্কা খাওয়ার পরে করব। এখন তুমি যদি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যদি লাগাও, তাহলে এইখানে সিস্টেমের কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত আছে? 1/2 ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ারের জায়গায় v/2 হবে, তাহলে v²/4 হবে। আর এই পুরো কাইনেটিক এনার্জিটা কনভার্ট হবে কিসে? স্প্রিং পোটেনশিয়াল এনার্জিতে। কখন? যখন কম্প্রেশনটা ম্যাক্সিমাম হবে। যখন তোমার কম্প্রেশনটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এতে আমার পুরো কাইনেটিক এনার্জিটা স্প্রিং পোটেনশিয়াল এনার্জিতে পরিণত হবে। কত হচ্ছে? 1/2 k a²। তুমি এইখান থেকেও খুব সুন্দরভাবে এর মানটা বের করতে পারবে। তুমি করবে, এটা আমি করব না, কারণ এটা ম্যাথামেটিক্স। তুমি এইখান থেকেও বের করতে পারো, এখান থেকেও বের করতে পারো। তুমি যদি এইখানে ওমেগার মান বসিয়ে দাও, এটা তো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু পেয়েছো, বা ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়? ওমেগা ইজ ইকুয়াল টু √k/m হয়। এখানে এম এর জায়গায় কত বসবে? 2m বসবে। তুমি যদি এই মানটাকেও ডাইরেক্টলি এখানে বসাও, তাহলেও তুমি এখান থেকে ভি এর মান পাবে,
বা তুমি যদি এই ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করো তাহলেও তুমি ভি এর মান পাবে। দেখবে না এই ইকুয়েশনে বসাও বা এই ইকুয়েশনে বসাও তুমি কিন্তু এ এর মানটা সেমই পাবে। তো আমার উদ্দেশ্য ছিল ফিজিক্সটাকে এক্সপ্লেন করা, আমি ফিজিক্সটাকে এক্সপ্লেন করে দিয়েছি, এবার তোমাকে নিজের কাজ নিজে করতে হবে, মানে ইকুয়েশনসটা সলভ নিজে করতে হবে। চলো এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্ক বলছি। দেখো নেক্সট যে অঙ্ক আছে এটাও কিন্তু কলিজন রিলেটেড। কি বলেছে? এ মাস এম ইজ অ্যাটাচ টু এ হরাইজন্টাল স্প্রিং এক্সিকিউটস এসএচএম উইথ অ্যাম্পলিটিউড a1। এখানে মাস এমটা একটা স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করা আছে এবং এটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এবং এর অসিলেশনের অ্যাম্পলিটিউড হচ্ছে a1। বলেছে when mass m passes through its mean position a smaller mass small m is placed over it। যখন এই ব্লকটা মিন পজিশন দিয়ে পাস করছিল তখন একটা ছোট্ট স্মল এম ভরের মাসকে এর উপরে রেখে দেওয়া হলো। এখন যখন এই দুটো সিস্টেম একসঙ্গে মুভ করছে তখন নতুন যে অ্যাম্পলিটিউড তৈরি হচ্ছে সেটা হচ্ছে a2। তোমাকে a1 এবং a2 রেশিওটা বের করতে হবে। এখানেও তো কলিজনের সূত্র লাগবে, এখানেও তো দেখো না, এখানেও তো পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন আমি বলতে পারি, কারণ এখানে তো কম্বাইন্ড মাস হয়ে গেছে, আগে এম ছিল। এটা যদি ধরো নর্মাল যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন যদি হতো, অর্থাৎ এইখানে যদি স্মল এম ভরের কোনো একটা বস্তু রাখা থাকতো এবং ক্যাপিটাল এম ভরের বস্তুটা স্মল এম এর ভর মানে স্মল এম এর সঙ্গে যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন করতো তাহলে সেক্ষেত্রেও তো দুটো একটা কম্বাইন্ড বস্তু তৈরি হতো, এবং এখানেও একটা কম্বাইন্ড বস্তু তৈরি হয়েছে এবং পরবর্তীকালে এই কম্বাইন্ড বস্তু কিন্তু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। তাহলে তোমাকে এখানে অ্যাম্পলিটিউড a2 আর a1 এই রেশিওটা বের করতে হবে। তাহলে স্বাভাবিক ব্যাপার, আগে তোমাকে এই কম্বাইন্ড মাসের যদি ভেলোসিটি বের করতে হয় তাহলে তোমাকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে হবে। কারণটা আমি আগের অঙ্কটাতেই বললাম। দেখো প্রথমে আগে এর অ্যাম্পলিটিউড a1 ইজ ইকুয়াল টু কত হবে? তুমি দেখো না মিন পজিশনের বেগ কত ছিল? মিন পজিশনে এই বস্তুর বেগ m ইজ ইকুয়াল টু v ছিল। তার মানে মিন পজিশনে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত হয়? ম্যাক্সিমাম হয়। আগে তুমি একটা কথা বোঝো, ওমেগা ইজ ইকুয়াল টু কী হয়? ওমেগা ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার কে বাই এম। যেহেতু স্প্রিংয়ের কোনো পরিবর্তন করা হয়নি তার মানে কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বুঝতে পারছি ওমেগার সঙ্গে এম এর কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, সহজ জিনিস। যখন ফার্স্ট সিস্টেমটা মিন পজিশন দিয়ে পাস করছিল তখন তার বেগ ভি ছিল, আর মিন পজিশনে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কী হয়? ম্যাক্সিমাম হয়। আর প্রথম ক্ষেত্রে যেহেতু অ্যাম্পলিটিউড এ ছিল তাহলে a1 ছিল, তাহলে আমি লিখতে পারি ভিম্যাক্স ইজ ইকুয়াল টু a1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু কত হবে? ভি হবে। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। আবার বলছি মিন পজিশনে পার্টিকুলার ভেলোসিটি কী হয়? ম্যাক্সিমাম হয়, আর ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত হয়? এ ওমেগা হয়। যেহেতু আমাকে প্রশ্নে বলে দিয়েছে এই ক্ষেত্রে অ্যাম্পলিটিউড এ ইজ ইকুয়াল টু a1, তাই জন্য a1 লিখেছি। আর এই ক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা 1 হয় তাহলে আমি a1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু v1 লিখলাম। ঠিক আছে, a1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু v1 লিখলাম। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি ওমেগা 1 ওমেগা 2 কেন লিখছেন? ওমেগা লিখতে পারেন তো। তুমি দেখো এইখানে দেখো মাসের কিন্তু পরিবর্তন হয়েছে, এখানে মাস এম ছিল, এখানে মাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, অর্থাৎ মাসের যদি পরিবর্তন হয় তাহলে ওমেগার পরিবর্তন হবে। তাই জন্য এই ক্ষেত্রে আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ওমেগা 1 ধরলাম, এক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ওমেগা 2 ধরছি। এখন যদি মিন পজিশনে এই ক্ষেত্রে আমাকে যদি ভেলোসিটি বের করতে হয় তাহলে আবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে হবে। ধরে নিচ্ছি এখানে বেগটা হচ্ছে ভি ড্যাশ। তাহলে তুমি যদি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাও তাহলে প্রাথমিক ভরবেগ ইজ ইকুয়াল টু কত হচ্ছিল? ক্যাপিটাল এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে মোমেন্টাম কত হচ্ছে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি ড্যাশ। তাহলে এইখান থেকে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু পাচ্ছি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি, বাস। এরপর দ্বিতীয় ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে সেটা হচ্ছে a2 ওমেগা 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তুমি যদি এখন 1 থেকে 2কে ভাগ দাও, তুমি যদি এখন 1 ভাজিত 2 যদি করো, 1 ভাজিত 2 যদি করো তাহলে a1 ওমেগা 1 বাই a2 ওমেগা 2 ইজ ইকুয়াল টু কত আসবে? দেখো না এখানে ভি কেটে যাচ্ছে,
তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে ক্যাপিটাল এটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কত আসছে, বাই এখানে ক্যাপিটাল এম আসবে। আবার লক্ষ্য করে দেখো ওমেগার সঙ্গে এম এর কি সম্পর্ক, রুট এম এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 ইজ ইকুয়াল টু কত হবে, তুমি এখান থেকে পরিষ্কার লিখতে পারো ওমেগা 1 বাই ওমেগা 2 ইজ ইকুয়াল টু রুট আন্ডার কত হবে, প্রথম ক্ষেত্রে মাস কত ছিল, ক্যাপিটাল এম ছিল, দ্বিতীয় ক্ষেত্রে মাস কত আছে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম হবে। এবার তুমি যদি এই ভ্যালুটাকে যদি এইখানে বস করাও তাহলে A1 বাই A2 ইজ ইকুয়াল টু কত আসছে, A1 বাই A2 ইজ ইকুয়াল টু আসবে রুট আন্ডার ক্যাপিটাল এম প্লাস স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুব সহজ অ্যান্সার, দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এইখানেও কিন্তু কলিজনেরই কনসেপ্ট লাগলো। চলো এতটা নোট ডাউন করো, দিয়ে নেক্সট অঙ্ক বলছি। দেখো অনেকগুলো অঙ্ক করিয়ে ফেললাম, এবারে আজকের লাস্ট অঙ্ক। এই এতগুলো অঙ্ক করলে না যে কোনো অঙ্ক মানে নিট আর যেই মেন লেভেলে যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজেই হয়ে যাবে। চলো দেখো নেক্সট অঙ্ক বলছে এ ব্লক অফ মাস এম ইজ অন এ হরাইজন্টাল স্ল্যাব অফ মাস এম which is moving horizontally and executing simple harmonic motion, মানে ক্যাপিটাল এম ভরের বস্তুটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে আর তার উপরে স্মল এম ভরের একটা বস্তুকে রেখে দেওয়া হয়েছে। বলেছে দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন ব্লক অ্যান্ড স্ল্যাব ইজ মিউ, মানে এই দুটোর মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে মিউ। if the block is now if the block is not to be separated from slab then determine the maximum amplitude of the motion। বলেছে আমাকে এইখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন আসতে পারে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত হলে স্মল এম ক্যাপিটাল এম এর সঙ্গে সেপারেট হবে না, অর্থাৎ এখানে অ্যাটাচ থাকবে, মানে ম্যাক্সিমাম কত অ্যামপ্লিটিউড পর্যন্ত আমি যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করাই বা যদি সিস্টেমটা যদি অসিলেট করে যাতে করে এই দুটো বস্তু সেপারেট হবে না, অর্থাৎ স্মল এম ডিট্যাচ হবে না। এটা হচ্ছে একটা ধরনের প্রশ্ন। সেকেন্ড ধরনের প্রশ্ন হচ্ছে মিনিমাম কত অ্যামপ্লিটিউড হলে ডিট্যাচ হয়ে যাবে, মিনিমাম কত অ্যামপ্লিটিউড, তার মানে কি মিনিমাম কত অ্যামপ্লিটিউড হলে ডিট্যাচ হবে আর ম্যাক্সিমাম কত অ্যামপ্লিটিউড হলে অ্যাটাচ থাকবে। এই দুটো কোয়েশ্চেন কিন্তু একই, ভাষার একটু টুইস্ট রয়েছে, করার প্রসেস কিন্তু এক হবে আর অঙ্কর অ্যান্সারটাই একই হবে, কিন্তু প্রশ্নটাও এক কিন্তু বলার ধরনটা আলাদা, ভাষার টুইস্ট তোমাকে ভালো করে বুঝতে হবে। তো চলো অঙ্কটা করছি। তুমি লক্ষ্য করে দেখো যখন এই পুরো কম্বাইন্ড যখন এই সিস্টেমটা যখন সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে বা অসিলেট করছে আর আমি যদি এইখানে বসে থাকি তখন আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি, মানে আমি যখন এই স্ল্যাবের ওপরে বসে থাকবো তখন তো আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আছি। এরপরে বলবে স্যার নন ইনার্সিয়াল ফ্রেমে কেন আছেন, কারণ আমার ফ্রেমে অ্যাক্সিলারেশন রয়েছে আর আমি জানি অ্যাক্সিলারেশন আছে, এরকম কোনো ফ্রেমকে আমরা নন ইনার্সিয়াল ফ্রেম বলি। আর যদি নন ইনার্সিয়াল ফ্রেমে থাকি তাহলে আমার উপরে একটা সিউডো ফোর্স লাগবে। তুমি ধরে নাও না এটা ছিল তোমার মিন পজিশন, এবার তুমি মিন পজিশন থেকে পজিটিভ এক্সট্রিমের দিকে আছো, তার মানে কি তোমার উপর যে অ্যাক্সিলারেশন লাগছে সেটা এই দিক বরাবর লাগছে এবং তার মানটা কত হবে, ওমেগা স্কোয়ার এ হবে। আর আমি যেই ফ্রেমে বসে আছি যেহেতু সেটা নন ইনার্সিয়াল ফ্রেম তাহলে আমার উপরে একটা সিউডো ফোর্স লাগবে। কোন দিকে লাগবে না আমার ফ্রেমের অ্যাক্সিলারেশন যেই দিকে তার অপোজিট দিকে অর্থাৎ এই দিকে বরাবর লাগবে। তাহলে আমি যদি এই স্মল এম ভরের যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি তাহলে আমি স্মল এম ভরের আগে বস্তুটাকে আঁকি। যেহেতু আমার ফ্রেমের অ্যাক্সিলারেশন এই দিক বরাবর তাহলে আমার ফ্রেমে সিউডো ফোর্স লাগবে তার অপোজিট দিকে এবং তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে স্মল এম ইন্টু অ্যাক্সিলারেশন অফ ফ্রেম। এখন ফ্রেমের অ্যাক্সিলারেশন কত, ফ্রেমের অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার এ। সহজ জিনিস, যেখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে আমার সিস্টেমের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবারে দেখো এই সিউডো ফোর্সের জন্য ব্লকের টেন্ডেন্সি কি হবে, ব্লকটা চাইবে এই দিক বরাবর ছিটকে যেতে। তুমি ইমাজিন করো না দুটো ব্লককে একে অপরের উপর রেখেছো আর তারা অসিলেট করছে, এরকম করে অসিলেট করছে, যদি
খুব স্পিডে যদি অ্যাম্প্লিটিউডের ভ্যালু যদি খুব বেশি হয় তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু খুব বেশি হবে, আর অ্যাক্সেলারেশন যদি খুব বেশি হয় তাহলে স্বাভাবিক, তুমি দেখো না এই ঢাকাটা উপরে আছে, আমি হাতটাকে যদি দ্রুত সরাই তার মানে ঢাকাটা ওইদিকে ছিটকে পড়লো, তো তার মানে এই ব্লকটাও তো বাইরের দিকে ছিটকে পড়ার টেন্ডেন্সি হবে। আর বাইরের দিকে ছিটকে পড়ার টেন্ডেন্সিটা কে আটকাবে? ফ্রিকশন আটকাবে। কারণ যদি এই বস্তুর টেন্ডেন্সি হয় এই দিক বরাবর যাওয়ার জন্য, তো ফ্রিকশন কি করবে? রিলেটিভ স্লিপিংকে অপোজ করবে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? এই দিক বরাবর লাগবে, যার মান কত হবে? যার মান হবে মিউ এন, আর এন এর মান কত হয়? এমজি। তাহলে এটা কত হচ্ছে? মিউ এমজি। বাস, সহজ জিনিস। এবারে যদি না পড়ে এর ম্যাক্সিমাম মান কত হবে যাতে করে এরা একসাথে মুভ করতে পারে? তাহলে সেই ক্ষেত্রে এই ফোর্সটাকে আর এই ফোর্সটাকে আমাকে সমান করতে হবে, অর্থাৎ এম ওমেগা স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত হতে হবে? মিউ এমজি হতে হবে। আর অবশ্যই মিউ এমজির মান এর সমান হতে হবে বা এর থেকে বড় হতে হবে, তবেই না সে ডিট্যাচ হবে, না অ্যাটাচ থাকবে। তাহলে এ এর ভ্যালু কত হবে? মিউ জি বাই ওমেগা স্কোয়ার। তাহলে এইখান থেকে পড়লাম যে ম্যাক্সিমাম ভ্যালু অফ এ কত হবে? মিউ জি বাই ওমেগা স্কোয়ার। এর বেশি যদি অ্যাম্প্লিটিউড হয়ে যায় তাহলে কিন্তু ব্লকটা সেপারেট হয়ে যাবে। বুঝতে পারছো? দেখি দাঁড়াও একবার। ডিটারমাইন ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, বাস, সহজ জিনিস। দেখো এতগুলো অঙ্ক হলো আজকে, ভিডিও এমনিতেই অনেক লেন্থ বড় হয়ে গেছে, আরও অঙ্ক করানো সম্ভব, কিন্তু আরও অঙ্ক করালে ভিডিওর লেন্থ আরও অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি চেষ্টা করলাম এই ভিডিওতে মিনিমাম পসিবল অঙ্ক করিয়ে যাতে তোমাদের ম্যাক্সিমাম টাইপকে কভার করা যায়। এবার তোমাদের কাজ শুরু, তোমাদেরকে মডিউল করতে হবে ডিফারেন্ট ইনস্টিটিউশনের, বা তোমরা যেখান থেকে যা পারো অঙ্ক করতে পারো, ছায়াপ্রকাশনী বই থেকে করতে পারো, যেখান থেকে পারবে করবে। অ্যাডভান্স বাদ দিয়ে যা অঙ্ক করালাম মোটামুটি, এখনও কিন্তু আমি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট পড়াইনি। ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বাদ দিলে পড়াইনি মানে কি, পড়ানো আছে, নিউটনস লতে পড়ানো আছে, আমি একবার রিভাইজ করিয়ে দেবো এই কথা দিয়েছিলাম। তো যাদের মনে আছে তারা এটা ইনক্লুড করে স্প্রিং কনস্ট্যান্ট রিভিশন করে তোমরা স্প্রিং ব্লক সিস্টেমের যে কোনো অঙ্ক করতে পারবে। আর তোমরা বলেছিলে স্প্রিং কনস্ট্যান্টটা রিভাইজ করানোর জন্য, আমি স্প্রিং কনস্ট্যান্ট রিভাইজ করাবো, তারপরে আরেকটা ভিডিও আসবে আর কি স্প্রিং কনস্ট্যান্টের উপরে, সেটা রিভাইজ করালে তোমরা যে কোনো অঙ্ক খুব সহজে সলভ করবে। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম পসিবল টাইপ আমি কিন্তু এই ভিডিওতে করিয়ে দিলাম। এবার তোমরা অঙ্ক করবে। আজকের ভিডিওতে এতটাই, তো আমি আজকে এখানেই ভিডিওটা বন্ধ করলাম।